হচ্ছে একটা কালশিরা, তার শরীরে নীলচে একটা ব্লুইশ কালার। আমরা দেখবো যে সে যেখানে আঘাত পেয়েছে সেখানে দেখা যাবে যে নীলচে কালারের একটা বা ব্লুইশ কালারের একটা একটা যা আমরা তার শরীরে আমরা দেখতে পাবো। এই যে তার শরীরে যে প্রচন্ড আঘাত, এই যে কেউ পিটালে কেউ থেতলানো একটা আঘাত, এই আঘাতের কারণে কিন্তু তার মধ্যে একটা স্পর্শ ভীতি একটা তৈরি হয়। এটা কিন্তু আর্নিকা পেশেন্টের জন্য খুবই সেন্সিটিভ, খুবই ইম্পর্টেন্ট যে আর্নিকা পেশেন্টের মধ্যে একটা স্পর্শ ভীতি তার মধ্যে তৈরি হয়। কেউ তার কাছে আসুক বা কেউ তার কাছে আসছে, এইটা সে কখনোই চায় না কেউ তাকে টাচ করুক, কেউ তাকে টাচ করুক, কেউ তার কাছে আসুক বা কেউ তার দিকে আসছে, এটা কিন্তু আর্নিকা পেশেন্ট একেবারেই চায় না। এটা কিন্তু আর্নিকার একটা সুপার গ্রেড, একটা আর্নিকা একা একটা সুপার গ্রেড একটা সিমটম যে কেউ তার দিকে আসুক, কেউ তাকে স্পর্শ করুক, কেউ তার দিকে আসছে, এটা আর্নিকার পেশেন্টটা কখনোই চায় না। এই এই শারীরিক এবং মানসিক ভাবে তার একটা স্পর্শ অনুভূতি তার আর্নিকা পেশেন্টের মধ্যে থাকে। এই যে স্পর্শ অনুভূতি, এই জন্য কিন্তু আর্নিকার পেশেন্টরা খুব বিমর্ষ থাকে, কারোর সাথে কথা বলা মেলামেশা করতে চায় না। এর জন্যই কিন্তু আর্নিকার পেশেন্টরা একা থাকতে চায়। তাহলে এই যে অতিরিক্ত ব্যথা, এই ব্যথার কারণে কিন্তু আর্নিকার পেশেন্টরা বিমর্ষ থাকে, একা থাকতে চায়, তারা কারোর সঙ্গে কথা বলতে চায় না, কারোর সাথে মেলামেশা করতে চায় না। এই এই যে ব্যথা তাদের শরীরের, এই ব্যথার কারণে দেখা যায় যে তারা যখন আমাদের কাছে কোনো আর্নিকার পেশেন্ট আসে, তখন আর্নিকার পেশেন্ট বা তার যে তারা বলবে যে ডাক্তার সাহেব আমি যখন শুয়ে থাকি তখন আমার কাছে বিছানাটা খুবই শক্ত মনে হয়। অর্থাৎ আর্নিকার পেশেন্টের কিন্তু এই যে ব্যথা, যেটা আমি বলছি এই যে স্পর্শ অনুভূতি, এইটার কারণে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এইটার কারণে আর্নিকার পেশেন্টের মধ্যে একটা মানসিক সেন্সিটিভিটি, একটা স্পর্শ অনুভূতি থাকার কারণে তার কাছে বিছানাটাও শক্ত মনে হয়। এটা হচ্ছে মানসিক একটা স্পর্শ অনুভূতি। সে যখন বিছানায় শোয় তখন বিছানাটা শক্ত মনে হয়, এবং এই যে বিছানা শক্ত মনে হয় এবং তার ব্যথাটা আরো বেড়ে যায়। সেজন্য সে কি করে, অনবরত আর্নিকার পেশেন্টটা যখন বিছানায় শুয়ে থাকে অনবরত এপাশ এবং ওপাশ করতে থাকে, অর্থাৎ রেস্টলেসনেস করতে থাকে। এক্ষেত্রেও কিন্তু আর্নিকা ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। আর্নিকার পেশেন্টদের মাথা আর মুখমণ্ডল গরম থাকে এবং তার শরীরে নিম্নাংশ শীতল থাকে। মাথা এবং মুখমণ্ডলের সাথে একই সাথে তার শরীরের নিম্নাংশটা শীতল থাকে। এটা হচ্ছে আর্নিকার একক একটা লক্ষণ। যে আর্নিকা আমরা কিন্তু এটা অনেক সময় বেলেডোনার সাথে আমরা অনেক সময় আমরা কন্ট্রাডিকশন করে ফেলি, কিন্তু বেলেডোনার হচ্ছে মুখমণ্ডল লাল থাকবে, অতিরিক্ত লাল থাকবে, গরম থাকবে, এবং সেই সাথে তাদের মধ্যে একটা সেন্সিটিভিটি থাকবে। আর আর্নিকার পেশেন্টের কি হয়, তাদের মাথা এবং মুখমণ্ডল খুব গরম থাকে এবং সে একই সাথে তাদের নিম্নাংশটা শীতল থাকে। আর্নিকার পেশেন্টদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে তাদের ঢেকুর, বায়ু নিঃসরণ, মুখের স্বাদ, তাদের পচা ডিমের একটা দুর্গন্ধর মতো থাকে। আমরা কিন্তু অনেক সময় এটা ব্যাপটিসিয়া, মার্কসল, সিফিলিনাম, তারপরে নাইট্রিক অ্যাসিডের সাথে অনেক সময় হয়তো কন্ট্রাডিকশন করে ফেলি। আমরা অনেক সময় মাথায় রাখি না যে আর্নিকা পেশেন্টের সমস্ত সিক্রেশন কিন্তু খুবই অফেন্সিভ, অর্ডারফুল। অর্থাৎ তাদের যে ঢেকুর হয় সেখান থেকেও পচা একটা নষ্ট ডিমের একটা দুর্গন্ধ হয়, তাদের বায়ু নিঃসরণেও পচা ডিমের দুর্গন্ধ বের হয়, আর তাদের যে মুখের যে স্বাদ থাকে সেটাও হচ্ছে পচা ডিমের মতো থাকে। পেশেন্টটা এসে বলে ডাক্তার সাহেব আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার মুখ থেকে পচা ডিমের মতো একটা দুর্গন্ধ বের হয়। এই যে পচা ডিমের মতো দুর্গন্ধ বের হওয়া,
এটাও কিন্তু আর্নিকার একক একটা লক্ষণ। তার স্টুলও কিন্তু ভীষণ দুর্গন্ধযুক্ত থাকে। 10 নম্বর পয়েন্টটা হচ্ছে আর্নিকার পেশেন্টটা যখন আনকনসিয়াসনেস অবস্থায় থাকে, যেটা আমরা বললাম যে আঘাত, আর্নিকা মানেই তো আমরা বুঝি আঘাত। আর্নিকার পেশেন্টটা যখন আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্তের ফলে যখন তারা আনকনসিয়াসনেস অবস্থায় থাকে বা অচৈতন্য অবস্থায় থাকে বা তারা যখন ঘুমিয়ে থাকে, তখন কিন্তু ইনভলান্টারি অর্থাৎ অনৈচ্ছিক ভাবে অসারে আর্নিকার পেশেন্ট গুলো মলমূত্র ত্যাগ করে। তাহলে আর্নিকার পেশেন্ট গুলোর মধ্যে আমরা কি দেখবো, এটাও আর্নিকার পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাবো, তখন সে যখন ঘুমিয়ে থাকবে, আনকনসিয়াসনেস অবস্থায় থাকবে, তখন দেখা যাবে যে সে অসারে মলমূত্র, ইনভলান্টারি মলমূত্র ত্যাগ করছে। আর আর্নিকার আরেকটা একক লক্ষণ হচ্ছে সে যখন প্রতিবার যে মলমূত্র ত্যাগ করে, ত্যাগ করার পরই সে শুয়ে পড়ার একটা ইচ্ছা তার মধ্যে জাগে। তাহলে আমরা আর্নিকার পেশেন্টের মধ্যে দেখি সে যখন শুয়ে পড়ে, শুয়ে পড়ার সাথে সাথে তার মধ্যে একটা সে যখন মলমূত্র ত্যাগ করে, মলমূত্র ত্যাগ করার সাথে সাথে তার একটা শুয়ে শুয়ে পড়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে। আনিকার পেশেন্টটা যখন কোনো যন্ত্রের, কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় বা কোনো জার্কিং, ঝাঁকুনি লেগে বা উঁচু স্থান থেকে পড়ে, অর্থাৎ কোনো যন্ত্রের দ্বারা যখন আঘাতপ্রাপ্ত হয়, উঁচু স্থান থেকে পড়ে কিংবা ঝাঁকুনির মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়ে তার শরীরের ভিতরে কিংবা মাথায়, চোখে যখন রক্তস্রাব হয় কিংবা রক্ত জমাট বাঁধে, এই রক্ত জমাট বাঁধে এবং রক্তস্রাব হয়, এই আশঙ্কায় কিন্তু আর্নিকা একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। কারণ আর্নিকা মেডিসিনটা রক্তস্রাব বন্ধ করতে এবং রক্ত যে জমাট বাঁধে এটা শুষে নিতে আর্নিকা কিন্তু একটা উৎকৃষ্ট একটা মেডিসিন। তাহলে আমরা আর দেখছি যে আর্নিকার একটা খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ, যখন কোন যন্ত্রের দ্বারা কিংবা ঝাঁকুনি লেগে কিংবা উঁচু স্থান থেকে পড়ে যখন আমরা কোনো পেশেন্ট পাবো যে তার দেহের ভিতরে কিংবা মাথায়, তার চোখে যদি রক্তস্রাব হয়, অর্থাৎ মাথায় হলে যেটা আমরা বলি সেরিব্রাল হেমোরেজ হয়, এসব ক্ষেত্রে যদি হেমোরেজ হয়ে তার ভিতরে যদি রক্তস্রাব চলতে থাকে এবং দেখা যায় যে তার ভিতরে রক্তস্রাব হয়ে জমাট বেঁধে গেছে, সেই রক্তস্রাব বন্ধ করতে এবং যে রক্তস্রাব জমাট বাঁধা রক্তস্রাব শুষে নিতে আর্নিকা কিন্তু একটা উৎকৃষ্ট একটা মেডিসিন। আবার এই আমরা আর্নিকার পেশেন্টের মধ্যে দেখি এই যে আঘাত আর্নিকার পেশেন্টরা পায়, যেখানে তারা আঘাত পায় সেই আঘাতের স্থানে, আঘাতযুক্ত স্থানে যদি পুজ সঞ্চয় হয় অর্থাৎ সেপ্টিসিমিয়া হয়, অর্থাৎ যদি আঘাতযুক্ত স্থানে পুজ হয়, সেপ্টিসিমিয়া হয়, তাহলেও এই পুজ শোষণ করে নিতে, পুজ নিবারণ করতে আর্নিকা কিন্তু এক খুব ভালো কাজ করে। তাহলে আমরা কি দেখছি যে রক্তচাপ শুষে নিতে, রক্ত জমা বাধা নিবারণ করতে যেমন আর্নিকা কাজ করে, তেমনি পুজ নিবারণ করতে, পুজ শুষে নিতেও, আঘাতপ্রাপ্ত স্থানে পুজ শুষে নিতেও আর্নিকা তেমনি একই রকম ভূমিকা পালন করে। আর্নিকার পেশেন্ট যখন মারাত্মক অসুস্থ অবস্থায় থাকে, ওরা যখন একদম ডিলিরিয়াম কন্ডিশনে থাকে, মারাত্মক অসুস্থ অবস্থায় থাকে, তখন তারা যদি কেউ ডাক্তার দেখাতে বলা হয় কিংবা ডাক্তারকে কাছে নিয়ে যেতে বলা হয়, তখন কিন্তু তারা ডাক্তারের কাছে যেতে চায় না, তখন বলে যে আমি সুস্থ আছি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যায়, আমার অনেক রিলেটিভের মধ্যে আমি দেখি যারা যখন অসুস্থ হয়ে যায়, আমার এক রিলেটিভ সাংঘাতিক ভাবে অ্যাপেন্ডিসাইটিস অসুস্থ, সে একবারেই নড়াচড়া করতে পারে না। তারপরও আমি দেখছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই সে অফিসে যাওয়ার জন্য ব্যস্ত। আমি বলি যে আপনি এত অসুস্থ অফিসে যাবেন? বলে যে না না না, সে কিন্তু একবারে
মানে হাঁটতে বা টয়লেটে যাওয়ার মতো তার ক্ষমতা নাই, সে কিন্তু এটা তার ভিতরেই নাই। সে বলছে না না আমি সুস্থ, কে বলছে আমি অসুস্থ, আমি তো সুস্থ আছি, আমার কিচ্ছু হয় নাই। এই যে একটা অনুভূতি, এই যে একটা ডিলুশন, তার মধ্যে একটা ডিলুশন, সে যে একটা অসুস্থ থাকে তারপরেও সেই অসুস্থতাকে অসুস্থ মনে করে না। এই এই যে একটা ডিলুশন অবস্থা, একটা ডিলিরিয়াম, একটা কন্ডিশন, এই কন্ডিশনটা কিন্তু আমরা আর্নিকার পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পাই। আর একটা আমরা আর্নিকার পেশেন্ট আমরা মধ্যে দেখতে পাই যে তারা যখন আনকনসিয়াসনেস অবস্থায় থাকে, অর্থাৎ অসুস্থ অবস্থায় থাকে, তাদেরকে যখন আমরা সঠিক প্রশ্ন করি, দেখা যায় যে সেই উত্তরটা, তাদেরকে যখন আমরা কোনো প্রশ্ন করলে সঠিক উত্তরটা দিয়ে পরক্ষণে তার অচেতন হয়ে যায় বা ঘুমিয়ে পড়ে। অর্থাৎ আর্নিকা পেশেন্টটা যদি আনকনসিয়াসনেস থাকে বা অচৈতন্য থাকে, তখন দেখা যায় যে তাদের কোনো প্রশ্ন করলে, কোনো কিছু জিজ্ঞাসা করলে, যে আপনার অবস্থা কি, আপনি কেমন আছেন, এইটা সে বলবে যে আমি ভালো আছি। এই যে উত্তর, সে সঠিক উত্তরটা দিয়ে আবার দেখা যায় যে ঘুমিয়ে পড়ে। আর্নিকার প্যাশেন্ট গুলোর মধ্যে আমরা আরেকটা স্টেট আমরা দেখতে পাই, আর একটা মারাত্মক একটা কন্ডিশন দেখতে পাই আর্নিকার প্যাশেন্ট গুলোর মধ্যে। সেটা হচ্ছে আর্নিকার প্যাশেন্ট যখন রাত হয়, যখন রাত হয় তখন আর্নিকার প্যাশেন্টের মনে একটা ভয়, একটা ফিয়ার একটা চলে আসে যে তার হার্টের কোনো তার সমস্যা, রোগ হয়েছে। এটাও কিন্তু আর্নিকার একটা একক একটা লক্ষণ। যখন আর্নিকার পেশেন্টদের রাত হয়, রাত হলে তখন তার মনের মধ্যে একটা ভয় চলে আসে। কি ভয়? তার হার্টের একটা রোগ হয়েছে। এবং তখন তার মনের মধ্যে একটা চিন্তা আসে, তার মনে হয় ক্ষতিকর কোনো ক্ষতিকর একটা রোগ হয়েছে। এই চিন্তায় এই চিন্তায় তার মনের মধ্যে একটা ভীতি, একটা দুঃস্বপ্ন চলে আসে। তখন দেখা যায় যে সে ভীত হয়ে পড়ে এবং তার মধ্যে একটা মৃত্যু ভয় চলে আসে। তাহলে আমরা আর্নিকার পেশেন্ট গুলো কিন্তু রাত্রেবেলা, তাহলে কি দেখছি, আর্নিকার পেশেন্ট গুলো রাত্রেবেলা তারা খুব ভীতি, তাদের মধ্যে ভয় জাগে। কিসের ভয়? ভয়টা হচ্ছে তাদের হার্টের রোগ হয়েছে, তাদের কোনো দুরারোগ্য, আনকিউরেবল ডিজিজ, যে ডিজিজটা আরোগ্যকর নয়, এরকম একটা ক্ষতিকর একটা রোগ তার মধ্যে হয়েছে। এরকম একটা অনুভূতি, একটা ভয় তার মধ্যে রাত্রেবেলা চলে আসে। এবং এই ভয় থেকে সে রাত্রেবেলা একা থাকতে পারে না, তার মধ্যে একটা ভীতিকর একটা অবস্থা তৈরি হয়। এবং এই জন্য তার মধ্যে একটা মৃত্যু ভয় চলে আসে। সে মনে করে এই যে হার্টের সমস্যা, এই সমস্যা নিয়েই হয়তো আমাকে মারা যেতে হবে। এই যে মৃত্যু ভয় যখন আসে, তখন কিন্তু আবার আর্নিকার পেশেন্ট গুলো তারা বলে ডাক্তারকে, তখন তারা তার পাশে যা থাকে তাদেরকে বলে তোমরা ডাক্তারকে ডাকো, আবার কিংবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই স্টেজে এসে আর্নিকার পেশেন্ট গুলো ডাক্তারের কাছে যেতে চায়। তাহলে আমরা দেখছি যে এক স্টেজে থাকে আর্নিকার পেশেন্ট, তারা ডাক্তারের কাছে যেতেই চাবে না, তাদেরকে বললে তারা অ্যাঙ্গার হবে। আর এক স্টেজে যখন যাদের ভয় হবে, হার্টের রোগ হয়েছে, ভীতিকর রোগ রয়েছে, মৃত্যু ভয় চলে আসবে, তখন কিন্তু তারা ডাক্তারের কাছে যেতে চাবে। তাহলে এই যে তাদের অনুভূতি, এই যে মানসিক কন্ডিশন, এই মানসিক কন্ডিশন গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে ডাক্তার, রুগীর কাছ থেকে, আমরা আর্নিকার পেশেন্টদের কাছ থেকে আমরা অবজারভেশন করার চেষ্টা করব। অনেক সময় আর্নিকার পেশেন্ট গুলো আমাদের কাছে এসে বলে যে ডাক্তার সাহেব, আমি যখন একটু সিঁড়ি দিয়ে যখন একটু উপরে উঠি, কিংবা আমি যখন একটু বাজারের ব্যাগ বহন করি, সামান্য একটু কাজ করি, তখনই দেখা যায় যে আমার বুক ধড়ফড় করে। অর্থাৎ তার প্যালপিটেশন বেড়ে যায়, তার হার্টের যে মাসুল বুকের মধ্যে একটা চাপ অনুভূত করে। অর্থাৎ আর্নিকার পেশেন্ট গুলো আমাদের কাছে এসে ব্যক্ত করবে, সে যখন সিঁড়িতে উঠবে, কিংবা সামান্য একটু কোনো বোঝা বহন করবে, কিংবা একটু বাজারের ব্যাগই বহন করবে, এটা বহন করার ফলে তার শরীরের তার একটা প্যালপিটেশন হবে, তার তার হার্টে একটা বুকে একটা চাপ অনুভূত হবে,
তার মাসুল পেইন হবে, একটা থেতলানো ব্যথা হবে। এই যে এই কথাগুলো যদি কোনো পেশেন্ট আমাদের কাছে ব্যক্ত করে, তখনও কিন্তু আমরা আর্নিকার কথা চিন্তা করব। এই এই জন্যই আমরা দেখি আর্নিকার পেশেন্ট গুলো রেস্টে থাকে, যখন দেখবেন যে আর্নিকার পেশেন্ট রেস্টে আছে, তখন কিন্তু তার পালস হচ্ছে স্লো থাকে। আর যখন সে নড়াচড়া করে, মুভমেন্ট করে, অতিরিক্ত পরিশ্রম করে, তখন তার পালস রেট বেড়ে যায়। এই ক্ষেত্রেও কিন্তু আর্নিকা হচ্ছে একক মেডিসিন। যখন আর্নিকা রেস্টে থাকে, তখন তার পালস রেট স্লো হয়ে যায়, অর্থাৎ 60-র কাছে চলে আসে। আর যখন সে হচ্ছে পরিশ্রম করে, নড়াচড়া করে, অতিরিক্ত মুভমেন্ট করে, তখন দেখা যায় যে তার পালস রেটটা বেড়ে যায়। আবার আর্নিকার পেশেন্টরা আমাদের চেম্বারে এসে আরেকটা জিনিস ব্যক্ত করে, সেটা হচ্ছে তার পিঠে, তার নাকে, অনেক সময় সেই সাথে তার হাতে পায়ে, অর্থাৎ পিঠে নাকে যখন তার অনেক সময় বলে যে ডাক্তার সাহেব আমার পিঠে নাকে ঝিনঝিন করে, সেই সাথে আমার হাত পাও কাঁপুনি হয়। অর্থাৎ এই দুটো, অর্থাৎ তার শরীরে, তার এক্সটার্নাল অর্গানে দেখা যায় যে ঝিনঝিন করে, এবং তার এক্সট্রিমিটি যে হাতে পায়ে দেখা যায় যে তার একটা ঝাঁকুনি মতো অনুভূত হয়। এই দুটো একই সাথে পর্যায়ক্রমে চলতে থাকে। এটাও কিন্তু আর্নিকার একটা মেডিসিন। আবার আর্নিকার পেশেন্ট গুলো আবার অনেকে বলে যে ম্যাডোরিনিয়াম আর ন্যাট্টাম সালফে আমরা যেটা দেখি, যেখানে ম্যাডোরিনিয়াম এবং ন্যাট্টাম সালফে হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন, যে বলে যে ডাক্তার স্যার আমার মনে হয় আমার শরীরে পিঁপড়া বা কি কিছু যেন হামাগুড়ি দিচ্ছে বা সুড়সুড়ি দিচ্ছে, সেই জন্য আমার শরীরে খালি বারবার করে চুলকায় দেওয়া, আশ্রয় দেওয়ার মতো একটা দিলে আমার শরীরে খুব ভালো লাগে। এই যে এই অনুভূতিগুলো, এইগুলো আমরা আর্নিকার পেশেন্টকে, আমি 20টা পয়েন্ট বলেছি, এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে আর্নিকাকে বুঝতে পারবো। আপনারা কি বুঝতে পেরেছেন আমার এই পয়েন্টগুলো? খুব আরো চমৎকার, কোনো পয়েন্ট? খুবই চমৎকার আপা। আমরা আসলে আমাদের চেম্বারের জন্য যে আপনি 20টা পয়েন্ট বললেন এবং এটা যে আপনি প্রেজেন্ট করলেন যে এই ওষুধটাকে আমরা ইনস্ট্রুমেন্ট। জি জি। তাহলে তাহলে আমরা যে কোনো রোগেই, তাহলে আমরা এই যে লক্ষণগুলো আমি এতক্ষণ ব্যক্ত করলাম, এই এই লক্ষণগুলো আমরা যে কোনো রোগে, যদি বাত হয় বা সেরিব্রাল হেমোরেজ হয়, যেটা বলছিলাম, সেরিব্রাল হেমোরেজ, অ্যাপেন্ডিসাইটিস, স্প্রেইন, অর্থাৎ যদি কোনো মুচকে যায়, এসব, অর্থাৎ যে কোনো রোগেই যদি এই লক্ষণগুলো আমরা পাই, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে নিশ্চিন্তে, কনফিডেন্টের সাথে আমরা আর্নিকা ওষুধটি প্রয়োগ করব, এবং আর্নিকার পেশেন্টটা দ্রুত উপশম হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা সার্জারির হাত থেকেও তারা রক্ষা পাবে। আমি আর্নিকার একটা সাইড ইফেক্ট যেটা বলবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা যদি যেটা আমি 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 প্রথম যখন আমি ডক্টর হই, আমি চেম্বারে বসি, তখন কি আমি এই জিনিসটা খুব সাফার করতাম। আমি যখন নতুন ডক্টর, তখন আমি এইভাবে বুঝতে পারতাম না। আমি দেখতাম যে আমার সিলেকশন ঠিক আছে, কিন্তু দেখা গেল যে আমি আর্নিকা ওষুধ ঠিকই দিয়েছি, কিন্তু পেশেন্টের বলছে যে ডাক্তার সাহেব আপনার ওষুধ খাওয়ার পরে কিন্তু আমার ব্যথাটা অনেক বেশি বেড়ে গেছে। এই যে এই কমপ্লেনটা আমি অনেক সময় আমি আর্নিকার পেশেন্টের কাছ থেকে আমরা পেয়ে থাকি। তাই আমরা যখন আর্নিকা ওষুধ ব্যবহার করব, আমরা মাথায় রাখবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা থিং। আমরা যখন কোনো সময় আর্নিকা ওষুধটা বাহ্যিক, যখন আমরা কেউ মাদার টিংচার ব্যবহার করি কোনো আঘাতের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা অনেক দিন ধরে আমরা আর্নিকার ওষুধটা মাদার টিংচার ব্যবহার করব না। খুব বেশি হলে 1-2 দিন আমরা ব্যবহার করবো, এরপরে আমরা হয়তো আমরা চলে যাব, আমরা হাইপেরিকামে চলে যাব। যদি অনেকদিন, কারণ আর্নিকা মাদার টিংচারও কিন্তু যে ছিঁড়ে দেওয়া ত্বকে যদি অনেকদিন ধরে ব্যবহার করা হয়, তাহলে দেখা যাবে যে সেলুলাইটিস কিংবা দাঁত সৃষ্টি করতে পারে। সেই জন্য আমরা আর্নিকা মাদার টিংচারও আমরা লং টাইম ইউজ করব না, এবং আমরা পটেন্টাইজ যখন মেডিসিন আর্নিকাকে ব্যবহার করব, তখনও আমরা খেয়াল রাখবো
আমরা যখন যে ডোজটা দিব আর্নিকার পটেন্টাইজ ডোজ, সেই ডোজটাও যেন বেশি মাত্রায় না হয়, আমরা যেন সহনীয় মাত্রায় দিই। ঠিক যতটা দরকার 2 ডোজ কিংবা 3 ডোজ, এরকম যতটা দরকার অ্যাকুট ক্ষেত্রে, ঠিক সেই ডোজের প্রতি আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যখন পটেন্টাইজ মেডিসিন দিব, পটেন্টাইজ মেডিসিনের ক্ষেত্রে আমরা ডোজের দিকে আমরা খেয়াল রাখবো। এটা কিন্তু যেন আমাদের সবার মাথায় খেয়াল থাকে। আমি এখন চলে আসছি আর্নিকার পজেশন। আর্নিকার পেশেন্টদের আমরা কি কি পজেশন আমরা দেখি। আমি ইতিমধ্যে কিন্তু আর্নিকার পেশেন্টের কজগুলো আমি অলরেডি কিন্তু বলে ফেলেছি, যে মাইন্ডের কজে মেন্টাল শক যদি পায় কোনো পেশেন্ট, যদি ফাড়ি অর্থাৎ অতিরিক্ত রাগ এর কারণে যদি তার হলো যে মানসিক আঘাত হয়, মানি ফ্রম লজিং অর্থাৎ মানি লস্ট হওয়ার কারণে যদি তার মানসিক আঘাত হয়, কিংবা সে যদি অ্যাবুজ আফটার অফ বিং সেক্সুয়ালি যদি সে অ্যাবুজ হয়, এক্ষেত্রে কিন্তু আমরা আর্নিকার মানসিক সিমটম গুলো গ্রো করতে পারি। আমি ফিজিক্যাল কজে আমি চলে আসি। আমার টাইমটা একটু মানে আমি তো যখন আমার টাইম শেষ হয়ে আসবে তখন আমাকে একটু বলবেন, কারণ আমি তো হয়তো বলতেই থাকবো, বা সবাই হয়তো বোর ফিল করে যেতে পারেন। শেষ করুন ম্যাম, আপনার শেষ করতে যত সময় লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখন আর্নিকার কজেশনে চলে আসছি। ফিজিক্যাল কজে অনেক সময় আমরা এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক, আমি কিন্তু কজ এবং হিস্ট্রির উপরে খুবই গুরুত্ব দিই। আমার কাছে যখন কোনো পেশেন্ট আসে, আমি তখন প্রথমে আমি তার লক্ষণ শোনার পর তার মনের অভিব্যক্তি, প্রথমে আমি মনের অভিব্যক্তি শুনি, সে কি আমাকে বলতে চায়, তারপরে আমি অনুসন্ধান করতে থাকি আসলে তার এই যে অভিব্যক্তি, আমার কাছে যে এই যে আমি এতক্ষণ যে লক্ষণগুলো বললাম, এই যে অভিব্যক্তি, তার এই অভিব্যক্তির পিছনে আসলে কি কি কারণ থাকতে পারে, কি কারণ ঘটার কারণে তার মনের মধ্যে এই অভিব্যক্তি, কিংবা তার শরীরের মধ্যে এই যে তার তার যে কষ্টের ক্রিয়া শুরু হয়েছে। অনেক সময় আমরা দেখি যে যদি কোনো পেশেন্ট যদি ক্যাথেটার ব্যবহার করার ফলে যদি তার ইউরিনারি ব্লাডারে যদি ইনফ্লামেশন হয়, অর্থাৎ ক্যাথেটার অর্থাৎ কোনো পেশেন্ট আমরা যদি দেখি যে কোনো পেশেন্ট ক্যাথেটার ব্যবহার করেছে, ক্যাথেটার ব্যবহার করানোর ফলে যদি ইউরিনারি ব্লাডের যদি ইনফ্লামেশন অর্থাৎ সিস্টাইটিস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুটো মেডিসিন আর্নিকা আর স্টাফাসিয়াগিয়া, তাহলে আমরা যদি ক্যাথেটার ব্যবহার করানোর যদি কোনো ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো মেডিসিনকে চিন্তা করব, একটা হচ্ছে আর্নিকা আর স্টাফিসিডিয়া। কিন্তু আর্নিকা আমরা কখন চিন্তা করব, যখন যেটা আমি বললাম যে থেতলে যাওয়ার মতো ব্যথা, বা সেখান থেকে যদি ব্লিডিং হয়, এইসব ক্ষেত্রগুলো আমি যে লক্ষণগুলো বলেছি, সেই লক্ষণগুলো যদি আমরা কোনো পেশেন্টের মধ্যে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা আর্নিকাকে আমরা ব্যবহার করব, বা আর্নিকা ব্যবহার করার আমরা চিন্তা করব। আরেকটা আমরা দেখি, যখন দেখা যায় যে কোনো পেশেন্ট আঘাত, আমি যেটা বলেছি অ্যাকুট আঘাত তো অবশ্যই, এছাড়া যদি কোনো ক্রনিক আঘাত হয়, কিংবা এমনও বলে যে ম্যাডাম আপনার আমার আঘাত লাগার ফলে, আমি অনেক আগে আঘাত লেগেছিল, সেই আঘাত লাগার ফলের থেকে আমার অসুস্থতা গ্রো করছে। এই যে আঘাত লাগার ফলে কিংবা যেটা আঘাত লাগার ফলে অর্থাৎ আঘাতের কুফল, যেটা আমি বলি আঘাতের কুফলে যেটা হয়, অর্থাৎ আঘাতের কুফলে দেখা যায় যে তার ভার্টিগো হয়, কিংবা তার অনেক সময় দেখা যায় যে সে একেবারেই কানে শুনতে পাচ্ছে না, এগুলো যদি আমরা দেখি, তখনও কিন্তু আমরা আর্নিকাকে আমরা স্মরণ করি। এছাড়া যদি ক্রনিক আঘাতের হয়, ক্রনিক আঘাতের কারণে যদি দেখি যে তার জয়েন্ট, কোনো পেশেন্টের জয়েন্ট যদি ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা হচ্ছে সিঙ্গেল মেডিসিন।
এক্ষেত্রে আমি হয়তো আমার স্লাইড আমি শো করতে পারি, তাহলে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। জি ম্যাম, করতে পারেন। এক মিনিট, আমি একটু ইয়েতে ঢোকার চেষ্টা করছি। আমি কি ঢুকতে পারবো? আমার মানে জয়েন হতে পারবো? 99 তো দেখাচ্ছে না, 100 হয়ে যাচ্ছে তো বারবার করে। দেখেন, ও আচ্ছা, আমি ঢুকতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল। আমার কি স্লাইড দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন সবাই আমার স্লাইডটা? হ্যাঁ জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখেন এখানে আমি দেখা, যদি ইনজুরি ইলমেন্টস ফ্রম ক্রনিক, যদি ক্রনিক ইনফ্লামেশন নিয়ে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে এসে বলে যে ডাক্তার সাহেব আমার 10 বছরের বা 20 বছরের আঘাত, এই 20 বছরের আঘাতের ক্ষেত্রেও দেখেন আর্নিকা হচ্ছে কিন্তু ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। দেখেন এখানে কিন্তু লিডাম আছে, হাইপেরিকাম আছে, ন্যাট্টাসাম হচ্ছে সেকেন্ড গ্রেড, কিন্তু আর্নিকা হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন। যদি ক্রনিক কোনো আঘাত নিয়ে আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, এই ক্রনিক আঘাতের কারণে যদি কোনো আঘাতের কারণে যদি চোখে ইনফ্লামেশন হয়, দেখেন চোখে ইনফ্লামেশন হয়, কিংবা ইনফ্লামেশন জয়েন্টস অফ ইনজুরিজ, অর্থাৎ কোনো পেশেন্টের জয়েন্টে যদি ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা দেখেন একক মেডিসিন। অর্থাৎ যদি কোনো পেশেন্টের আমরা জয়েন্টের আঘাতের কারণে, যেটা আমি বলছিলাম, আঘাতের কারণে জয়েন্টে ইনফ্লামেশন হয়, তখন কিন্তু আর্নিকা একক মেডিসিন। আবার যেটা আমি আগেই বলেছি যে আঘাতযুক্ত স্থানে যদি সেপ্টিসিমিয়া হয়, অর্থাৎ ব্লাড পয়জনিং, প্যারাক্সিমাল অফ পাস ইনফেকশন, অর্থাৎ আঘাতযুক্ত স্থানে যদি পাস ফর্মেশন হয়, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা হচ্ছে সিঙ্গেল মেডিসিন। আবার আঘাতযুক্ত স্থান দেখেন ইনজুরিজ ডেডনেস ইন দা ব্রুইশ পার্ট সেন্সেশন অফ, অর্থাৎ আঘাতযুক্ত স্থান যদি ডেডনেস অর্থাৎ কালো হয়ে যায়, ব্লুইশ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু পেইনফুল হয়, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা হচ্ছে সিঙ্গেল মেডিসিন। তাহলে আমরা কি কজ পেলাম? যদি আমরা দেখি কোনো পেশেন্ট অনেক দিনের আঘাত নিয়ে এসেছে, যদি সে আঘাত লাগার ফলে যদি তার চোখে যদি ইনফ্লামেশন হয়, তার জয়েন্টে যদি ইনফ্লামেশন হয়, তার যদি যেখানে আঘাত পায় সেখানে যদি পুজ সেন্সেশন হয়, সেখানকার যদি যে আঘাত পায় সেখানকার ডেডনেস অর্থাৎ সেই সেলগুলো যদি মরে যায়, সেই এই যে অবস্থা কন্ডিশন যখন গ্রো করে, তখন কিন্তু আমরা আর্নিকাকে চিন্তা করব। আরেকটা জিনিস দেখেন, যখন কোনো অপারেশন করার পরে, যখন অপারেশন হবে, অপারেশন করার ফলে যে অসুস্থতা, সেক্ষেত্রে কিন্তু স্টাফিক্সাজিয়া হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন। আমরা জানি যখন কোনো অপারেশন অর্থাৎ যখন মানে মানে শার্প কোনো জিনিস কোনো অপারেশন করা হবে, সেক্ষেত্রে কিন্তু স্টাফিক্সাজিয়া হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন, কিন্তু আমাদের আর্নিকা, বেলিস্পার এগুলো কিন্তু সেকেন্ড গ্রেডের মেডিসিন। কিন্তু দেখেন যদি ইনজুরিজ ব্লুন্ট ইনস্ট্রুমেন্ট অফ, অর্থাৎ ভোতা ভোতা ইনস্ট্রুমেন্টের ফলে যদি ইনজুরি হয়, এখানে শার্প ইনস্ট্রুমেন্ট আবার ভোতা ইনস্ট্রুমেন্টের কারণেও যদি কোনো আঘাত হয়, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা এবং সিমফাইটা। এই যে এই আঘাতের কারণে যদি অনেক সময় দেখা যায় আঘাতের কারণে যদি ইউরিনারি ব্লাডার, যেটা আমাদের যেটা মূত্রথলি, সেই থলি যদি আঘাতের কারণে আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আর্নিকা, ক্যালেন্ডুলা, স্টাফিক্সাজিয়াকে চিন্তা করি। আর এটা হচ্ছে আর্নিকার আমি মনে করবো যেটা হিমোরেজ মেকানিক্যাল ড্যামেজ ফ্রম, অর্থাৎ কোনো যান্ত্রিক মানে যন্ত্রের দ্বারা যদি কোনো অঙ্গ ড্যামেজ হয়, মেকানিক্যাল ড্যামেজ ফ্রম অর্থাৎ কোনো যন্ত্রের দ্বারা যদি কোনো অঙ্গের ড্যামেজ হয়, সেক্ষেত্রে যদি হিমোরেজ হয়,
অর্থাৎ কোনো অপারেশন করা, কোনো আঘাতের কারণে যদি বা কোনো অঙ্গে ড্যামেজ হয়ে যায়, যদি রক্তস্রাব হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখেন আর্নিকা হচ্ছে সিঙ্গেল মেডিসিন। তাহলে কি আমরা এখানে আমরা আমরা এই স্লাইডটাকে বুঝতে পেরেছি যে অপারেশন হওয়ার ফলে এবং গোতা যন্ত্রের যদি যারা আঘাতপ্রাপ্ত হয় এবং যদি অপারেশন হওয়ার ফলে যদি ইউরিনারি ব্লাড আঘাতপ্রাপ্ত হয় এবং কোনো যান্ত্রিক অঙ্গের কারণে যদি হিমোরেজ হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর্নিকাকে নিশ্চিন্তে আমরা ব্যবহার করতে পারি বা আর্নিকাকে আমরা স্মরণ করতে পারি, যদি আর্নিকার যে লক্ষণগুলো আমি পূর্বেই বলেছি সেই লক্ষণগুলো আমরা পেয়ে যাই। আরেকটা জিনিস একটু স্লাইটলি বলে যায়, যদি পেশেন্ট যদি বলে যে যে কাশি, তার খুব কাশি, কনভালসেন্ট ইলমেন্ট ড্রিম প্রুফ আফটার, অর্থাৎ প্রুফ কাশি, যেটা আমরা বলি যে কাশি এবং তার সাথে যেটা শ্বাসকষ্ট থাকে, যেটাকে আমরা প্রুফ কাশি বলি, সেই কাশি, অর্থাৎ এই কাশি হওয়ার পরে যদি আমাদের কাছে এসে বলে ডাক্তার সাহেব আমার যে কাশি হয়েছে, এই কাশি হওয়ার পরে থেকে আমি আর সুস্থ নাই, আমার আর শরীরটা আর ভালো হচ্ছে না, সেক্ষেত্রে দেখেন অনেকগুলো মেডিসিন আছে, এক্ষেত্রেও কিন্তু আর্নিকা আছে। আর্নিকার ক্ষেত্র কখন তৈরি হবে? যখন স্পর্শ, কেউ যখন স্পর্শ করলেই বলে, যদি বলে যে ডাক্তার সাহেব কেউ আমাকে যদি কেউ একটু স্পর্শ করে তখনই আমার কাশিটা বেড়ে যায়, আমি যখন কাশির ভাব হয় তখন মনে হয় যে আমার বুকটা একেবারে ছুরি দিয়ে কেউ কেটে ফেলল এবং বুকের মধ্যে একটা থেতলানো একটা ভাব হয়, এবং তার যখন কাশি উঠে তখন কাশির যে কফ হয় সে কফের সাথে যখন রক্ত যায়, এই যে লক্ষণগুলো দেয় তখনগুলো কিন্তু আমরা আর্নিকাকে আমরা চিন্তা করব। তাহলে খুব কাশির ক্ষেত্রে আমরা কি দেখবো? আর্নিকার ক্ষেত্র কখন তৈরি হবে? যদি বলে যে ডাক্তার সাহেব আমার কাশি হওয়ার পরের থেকে আমি আর ভালো হচ্ছি না, সে আর সুস্থ নাই, আর 10-20 বছর ধরা তার কাশি, তার কাশি চলছেই তো চলছে, আর ভালো হওয়ার নাম নেই। সেক্ষেত্রে যদি এটা দেখি যে তার গায়ে কেউ স্পর্শ করলে কাশি বেড়ে যায়, তার বুকে একটা থেতলানো ব্যথা, ছুরি দিয়ে কেটে ফেলানো মতো ব্যথা, এবং তার কফের সাথে রক্ত যায় এবং কাশি দিলে যদি তার চোখ দিয়ে ব্লিডিং হয়, এই যে এই ক্ষেত্রগুলো যদি তৈরি হয় তাহলে কিন্তু আমরা আর্নিকার কথা চিন্তা করব। আর একটা যদি বলে যে কনভালসেন্স ইলনেস ডিউরিং স্প্রেইন আফটার, অর্থাৎ কোনো পেশেন্ট আমাদের কাছে যদি এসে বলে যে আমি স্প্রেন্স মানে হচ্ছে মুচকে যাওয়া, যদি সে মুচকে যাওয়ার ফলে সে অনেক আগে 10-20 বছর আগে তার পা অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্ট গোড়ালি মুচকে গিয়েছিল, সেই মুচকে যাওয়ার পরে থেকে সে আর ভালো নাই, এই এই যে লক্ষণ যদি আমাদের কাছে এসে বলে, অর্থাৎ তার পা ফুলে যায়, মুচকে গেছে, এই যে এই কথাটা যদি বলে তখন কিন্তু আমরা যদি দেখি যে তার ওই যে অ্যাঙ্কেল জয়েন্টে ফুলে গেছে, তার সেখানে খুব সেন্সিটিভ একটা ব্যথা এবং সেখানে ব্লুইশ মাঝে মাঝে একটা নীলচে কালার হয় এবং এইটার জন্য সে হাঁটতে পারে না, তখন কিন্তু আমরা আর্নিকাকে স্মরণ করব। এখানে কিন্তু অ্যামোনিয়র আছে, স্টোনসিয়া কার্ভ আছে, ক্যালকিরিয়া কার্ভ আছে, পেট্রোলিয়াম আছে। আমরা আমরা জানি যে অ্যামোনিয়রও পুরাতন মুচকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু আর্নিকার যখন ক্ষেত্র তৈরি হবে, আর্নিকার ক্ষেত্রে আমরা ক্ষেত্র তৈরি হলে আমরা আর্নিকাকে ব্যবহার করি। আর পাহাড়ে যদি উঠলে, যারা পাহাড়ে উঠলে যদি যাদের বুকে খুব ব্যথা হয়, তা বুক চেপে আসে, এইরকম যদি কন্ডিশন যদি তৈরি হয় তাহলে কিন্তু আমরা আর্নিকাকে ব্যবহার করতে পারি, যদি মাউন্টেন সিকনেস অর্থাৎ পাহাড় পর্বতে উঠলে যদি কারোর যদি কোনো সমস্যা হয়। আর একটা জিনিস আমরা আর্নিকার পেশেন্টদের মধ্যে দেখি, যেটা হলো যে ভ্যাকসিনেশন আফটার যদি কারোর যদি কোনো সমস্যা হয়, যদি আমরা দেখি কোনো পেশেন্ট আমাদের কাছে আসছে ভ্যাকসিনেশন দিয়ে, যে তার সেখানে ফুলে গেছে, ব্যথা হয়েছে, পুষ সঞ্চয় হয়েছে এবং তার শরীরের মধ্যে একটা এত ব্যথা সে হাঁটতে পারছে না, এই ব্যথার কারণে যদি তার রাত্রেবেলা একটা মনে ভীতি চলে আসে, অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার ফলে যদি তার সেই জায়গাটা ফুলে যায়
শিরাটা পুজ হয়, তার শরীরে ব্যথা হয়, এই ব্যথার কারণে সে যদি হাঁটতে না পারে, তার মনের মধ্যে যদি রাত্রেবেলা একটা আতঙ্কগ্রস্ত ভয় চলে আসে, সে এই যে এই কষ্টগুলো দূর করতে কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে আর্নিকা খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আমি একটা জিনিস আমি আমি একটু বলতে চাই যে আর্নিকা আর্নিকা যত ভ্যাকসিনেশন আফটার আর্নিকার যে অসুস্থতা, এটা আর্নিকা যে কষ্ট ভ্যাকসিনেশন দেওয়ার পরে সেই কষ্টটা কিন্তু আর্নিকা দূর করে। আর আমাদের যে থুজা মেডিসিনটা আছে, থুজা মেডিসিন আমরা যদি ভ্যাকসিনেশনের পরে দিই, তাহলে কিন্তু এই যে থুজার টিকার যে প্রসেস, টিকা যে উদ্দেশ্যে আমরা দিই, যে প্রসেস অর্থাৎ টিকা দেওয়ার ফলে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, এই প্রক্রিয়া কিন্তু পূজা যদি আমরা দিই তাহলে কিন্তু এটা ব্যাহত হবে। এই জন্য আমি এইটা এই জন্যই বলা, আমরা করোনাকালীন আমরা যে ভ্যাকসিন দিই, এই ভ্যাকসিন দেওয়ার পরে আমরা যেন যে কোনো কারণে মানে আমরা কোনো পেশেন্টকে পেলেই যেন আমরা থুজা না দিই। থুজা দিলে দেখা যাবে যে ভ্যাকসিনেশন পরে সে যে উদ্দেশ্যে, যে অ্যান্টিবডি তৈরি হওয়ার উদ্দেশ্যে যে ভ্যাকসিন দিয়েছে, সেই ভ্যাকসিন দেওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এটা কিন্তু যেন আমরা মাথায় রাখি। আর্নিকার কজগুলো সবাই বুঝতে পেরেছেন তো? আর্নিকার কজগুলো কারোর যদি সবার বুঝতে সুবিধা হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। জি ম্যাডাম, বুঝতে আচ্ছা, পারছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন আমি হিস্ট্রি বলবো, কারণ আমরা হোমিওপ্যাথিক আমরা যারা আছি, আমরা হিস্ট্রি, আমি দেখছি আমার ফ্যামিলিতে যারা ডক্টর আছেন এমবিবিএস, তারাও কিন্তু হিস্ট্রি নেয়। তারা হচ্ছে এটা জেনেটিক কজ হিসাবে নেয়। আমরা যেটা হিস্ট্রি নেই, আমরা পেশেন্টদের আমরা অবশ্যই হিস্ট্রি কাউন্ট করি। আর যারা অ্যালোপ্যাথিক ডক্টর তারাও কিন্তু হিস্ট্রি কাউন্ট করে, অর্থাৎ জেনেটিক কজ হিসাবে তাদের হিস্ট্রি কাউন্ট করে। আর আমরা তো কজেশনের মধ্যে আমরা হিস্ট্রি কাউন্ট করি। আমাদের এটা টোটালিটি অফ সিমটমের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে হিস্ট্রি কাউন্ট করা। আমরা আর্নিকা পেশেন্টের আমরা দেখি ফ্যামিলি হিস্ট্রিতে দেখি যে অ্যাপোপ্লেক্সি, অর্থাৎ অ্যাপোপ্লেক্সি মানে সেরিব্রাল হেমোরেজ, অর্থাৎ স্ট্রোক হওয়া। আমরা যদি কোনো পেশেন্টের যদি ফ্যামিলিতে যদি দেখি যে সেরিব্রাল হেমোরেজ বা স্ট্রোক হওয়ার কোনো ইতিহাস থাকে, তাহলে কিন্তু আমরা আর্নিকাকে চিন্তা করতে পারি। আবার আর্নিকার পেশেন্টে আমরা দেখি যে আই ফ্লেক্সি রেটিনা, অর্থাৎ আমি প্রথমে আমি অবাক হয়ে যেতাম যে চোখে আবার স্ট্রোক করে কিনা। আমি প্রথম যখন আমি ছাত্র জীবনে, তখন আমি অনেক সময় আমি বলতাম যে এটা আবার কি জিনিস, কিন্তু এখন দেখি যে না, এটাও এখন প্রায় অনেক পেশেন্টের আমি দেখি যে অ্যাপোপ্লেক্সি অফ রেটিনা, এই রেটিনার স্ট্রোকের কারণে দেখা যায় যে পেশেন্টটা অন্ধ হয়ে যায়। আমার রিসেন্টলি একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টটা একদম রেটিনাতে স্ট্রোক হওয়াতে সেই পেশেন্টটা একেবারেই দেখে না। একদম ভালো পেশেন্ট ছিল, সুস্থ পেশেন্ট, একেবারেই সুস্থ পেশেন্ট, হঠাৎ করে সে একেবারেই দেখা গেল যে রেটিনাতে রক্তক্ষরণ হয়ে তার একেবারে অন্ধ হয়ে গেছে, সে চোখেই দেখে না। এক্ষেত্রেও দেখেন অ্যাকোনাইট মতো আর্নিকা আছে, বেলেডোনা আছে, হেমামালিস, এখানে সেকেন্ড গ্রেডের মেডিসিন। তাহলে যদি রেটিনাতে হিমোরেজ হয়, সেক্ষেত্রে যদি আর্নিকার লক্ষণ থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর্নিকাকে আমরা চিন্তা করতে পারি। আবার যদি প্যারালাইসিস ওয়ান সাইড অ্যাপোপ্লেক্সি, অর্থাৎ আফটার প্যারালাইসিস ওয়ান সাইড অ্যাপোপ্লেক্সি, অর্থাৎ যদি হিমোরেজ অর্থাৎ সেরিব্রাল হিমোরেজের ফলে, অর্থাৎ কেউ যদি ওয়ান সাইড অর্থাৎ এক সাইডে প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর্নিকাকে চিন্তা করতে পারি। এক্ষেত্রে কিন্তু ওপিয়াম এবং ফসফরাস হচ্ছে সেকেন্ড গ্রেডের মেডিসিন। তাহলে আমরা কি দেখলাম, কোন ফ্যামিলিতে যদি সেরিব্রাল হিমোরেজ স্ট্রোকের কোনো আমরা যদি অবস্থা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা আর্নিকাকে চিন্তা করব। আর একটা আর্নিকার পেশেন্টের এটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি
আর পার্সোনাল হিস্ট্রিতে আমরা দেখি আর্নিকার পেশেন্টদের অ্যাবসেস রিকারেন্ট, অ্যাবসেস অর্থাৎ যে অ্যাবসেস মানে কি, অ্যাবসেস মানে হচ্ছে যে পেনফুল সোয়েলিং অর্থাৎ পাস ফর্মেশন হয়। অ্যাবসেস হচ্ছে বডির যে কোনো জায়গায় হয়, আমাদের বডির এক্সটার্নাল ইন্টারনাল যে কোনো অর্গানে হয়। এই যে আর্নিকার পেশেন্টদের দেখবেন যে অ্যাবসেস রিকারেন্ট, বারবার অ্যাবসেস হওয়ার একটা প্রবণতা থাকে। আর একটা কি থাকে, বয়েলস রিকারেন্ট, অর্থাৎ বয়েলস হচ্ছে এটাও একটা ফোড়া, এটা হচ্ছে শুধু স্কিন, ফলিকুলার পার্ট অফ দা স্কিন অর্থাৎ হেয়ার ফলিকল। আমাদের শরীরের যে হেয়ার ফলিকল আছে সেই হেয়ার ফলিকলে যদি আমরা যদি কোনো ব্রণের মতো কিছু দেখি, বারবার আমার একটা পেশেন্ট আমি দেখেছিলাম যে তার ব্রণের মতো বারবার হয়, সে ওষুধ খায় ভালো হয়ে যায়, আবার কয়েক বছর আমার ওষুধ ভালো হয়েছে, আবার আমার শরীর সারা শরীরে এই যে ব্রণের ফোড়া, সেখানে সেলটি যদি পেন সেন্সিটিভ এবং ব্লুইশ হয়, যদি নীলচে কালার এবং অতিরিক্ত পেন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আর্নিকা, বেলিস্পার এবং ক্যালেন্ডুলাকে আমরা চিন্তা করতে পারি। এক্ষেত্রে আর্নিকা দেখেন সেকেন্ড গ্রেডের মেডিসিন, আর বেলিস্পার এবং ক্যালেন্ডুলা হচ্ছে থার্ড গ্রেডের মেডিসিন। তাহলে যদি বারবার যদি কারোর যদি এই যে কন্ডিশন গুলো গ্রো করে, তাহলে কিন্তু আমরা আর্নিকা, ক্যালেন্ডুলা এবং বেলিস্পারকে আমরা চিন্তা করতে পারি। আপনারা কি মজা পাচ্ছেন না বোর হয়ে যাচ্ছেন? মাথা হ্যাং হয়ে যাচ্ছে না তো আবার কারোর? না না ম্যাডাম, বুঝতে পারছি আপনি খুব সুন্দর বোঝাচ্ছেন। ঘরে বসতে দেওয়া হলে কিন্তু আমরা আর্নিকাকে আমরা এই যে মাথায় আঘাত লাগলো, এই যে মাথায় আঘাত পেশেন্ট আসলো, সেক্ষেত্রে আমাদের কাছে পেশেন্ট দেখেন এই যে আঘাত লাগা ইনজুরি, এই যে ইনজুরি আফটার হবে পেশেন্ট এসে বলবে আমার মাথা আঘাত লাগার ফলে মেমোরি লস অফ মেমোরি, অর্থাৎ তার মেমোরি কোনো কিছু মাথায় রাখতে পারছে না, এক্ষেত্রে হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন। আর সেকেন্ড গ্রেডের আর হাইপেরিকাম, রাস্ট হচ্ছে থার্ড গ্রেডের মেডিসিন। তাহলে আমি কোনো পেশেন্ট যদি আঘাত লাগার ফলে আমাদের যে ডাক্তার সাহেব আমি আঘাত পাওয়ার ফলে থেকে আমার মেমোরি লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর্নিকা। আবার ইনজুরি অফ লাগার ফলে, মাথা আঘাত লাগার ফলে কি হচ্ছে, স্টুপিফিকেশন হচ্ছে, অচৈতন্য হয়ে যায়, অর্থাৎ ফলে তার মধ্যে একটা হতভম্ব, অর্থাৎ নেশাগ্রস্ত, অর্থাৎ আঘাত লাগার পরে সে একটা অচৈতন্য ভাব হয়ে পড়ে, কিন্তু আমরা আর্নিকাকে স্মরণ করব। যদি ব্রেনে আঘাত লাগে, কনফিউশন অফ, আমি বলেছিলাম যে ঝাঁকি লাগে, যদি ব্রেনে যদি আঘাত লাগে, আঘাত লাগার ফলে হত বুদ্ধি মতো হয়, ব্রেন যদি কোনো আঘাত লাগা বা কোনো অতিরিক্ত এই ঝাঁকুনি খাওয়ানোর ফলে যদি একটা কেমন একটা বোকা মধ্যে আমরা যদি কোনো পেশেন্টের মধ্যে দেখি, সে সিঙ্গেল মেডিসিন, এটা কিন্তু সিঙ্গেল মেডিসিন। আবার কোন পেশেন্টে আমার অনেক আগে আঘাত লেগেছিল, ছেলে থেকে দেখেন আমার যে এই যে মাথা ঘুরা, মাথা ভালো হচ্ছে না, কি যে একটা আঘাত লাগার সহ্য একটা ব্যথা। এই যদি কথা যে আঘাত লাগার ফলে যদি দেখতে, কিন্তু ন্যাট্রাম সালফ হচ্ছে সেকেন্ড গ্রেডের মেডিসিন, থার্ড গ্রেডের মেডিসিন, অর্থাৎ আঘাত লাগার ফলে যদি কোনো ব্যথা হয় এবং আর্নিকা কন্ডিশন আমরা যদি মানসিক এবং সার্নিকার মতো পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা ন্যাট্রাম সালফ আমরা ইউজ করব না।
আবার যদি কোনো পেশেন্টের আমরা পাই যে হাত লাগার কারণে সে একেবারেই সেক্ষেত্রেও কিন্তু আমরা আর্নিকা দেখেন এখানে একটা দেখি, একটা বলি যে যদি আগে যদি যখন যেটা আমি আগেই বলেছিলাম, যখন তাদের খুব কাশলে যে চোখ দিয়ে যদি ব্লিডিং হয়, তো কাশি হয়, কাশির জন্য যদি চোখ দিয়ে, কিন্তু আমরা আর্নিকাকে মনে করি। আবার কাশির দেওয়ার জন্য চোখ যদি নীলচে হয়ে যায়, কাশতে নীল হয়ে গেছে, সেক্ষেত্রেও দেখেন আর্নিকা। আবার যদি কাশির সময় কাশতে কাশতে তার চোখ দিয়ে প্রফিউজ পানি হচ্ছে, অর্থাৎ কাশির সাথে যদি চোখ দিয়ে পানি বেরোয়, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা হচ্ছে। তার প্রফিউজ কাশি এবং তার সাথে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর্নিকার মেডিসিনকে আমরা স্মরণে আনবো। অনেক সময় আর্নিকার পেশেন্ট বা বাচ্চাগুলো কাশির সময় কাশির যে ভাব দেখেন, কাশি যখন ভাব হবে, সে কান্না শুরু করে দেয়, কাশি শুরু হওয়ার আগেই সে কান্না শুরু করে। দেখেন আর্নিকা একক মেডিসিন। আবার যদি আমরা দেখি যে কাশির বুকটা ভেঙে যাচ্ছে, কেউ ছুরি দিয়ে কেটে ফেলতে যদি অনুভূতি হয়। আবার অনেকে আমাকে যদি মুখে হারপিস ফেসিয়াল যদি হারপিস একটা ইরিসিপেলাস হয় কাশির সাথে যদি, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা একক মেডিসিন। বলেছিলাম যে কাশির সাথে যদি কারো ব্লাড যায়, আর্নিকা ফার্স্ট গ্রেডের মেডিসিন। এক্ষেত্রে কিন্তু অ্যাকোনার সালফার, ড্রসেরা এগুলো আছে, ফেরামফস। কাশির সাথে যদি ব্লাড যায়, সেক্ষেত্রে মেডিসিন। আর্নিকার পেশেন্টদের যেটা তারা যখন অফেন্সিভ থাকে, নষ্ট ডিমের মতো তাদের যে বায়ু অফেন্সিভ থাকে, আর্নিকার পেশেন্টদের ডিম নষ্ট হয়ে গেলে যেমন বিশ্রী একটা গন্ধ থাকবে, এক্ষেত্রে দেখেন আর্নিকা হচ্ছে ফার্স্ট গ্রেড। আর্নিকা আর সালফার হচ্ছে ফার্স্ট গ্রেড, সালফার সরিনাম হচ্ছে সেকেন্ড গ্রেড মেডিসিন। বললাম যে আর্নিকার পেশেন্ট গুলা যখন সে স্লিপ ডিউরিং টাইমে যে আনকনসিয়াসনেস অবস্থায় থাকে, ভলান্টারি স্টুল হয় আর্নিকার পেশেন্টদের। আবার ডিজার টু স্টুল আফটার এভরি, যখন প্রতিবার স্টুল করে টু লাই ডাউন, অর্থাৎ শুয়ে পড়ার ইচ্ছা হয়, এটা একক মেডিসিন। আর আমি আরো বেশি বলবো না, একটা স্লাইড দেখি আমি আজকের মতো শেষ করব। এমনি মনে হয় সবার জাম অনেক। আমরা আছে ফিমেল ডক্টরের জন্য আমি এই স্লাইডটা, ওই ডক্টর ফিমেল ফিমেল সব ডক্টর হয়, যেটা আমরা ডেলিভারি ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু ডেলিভারি ক্ষেত্রে আমরা আর্নিকাকে আমরা ইউজ করি। ডেলিভারি ডিউরিং কমপ্লেন্স, অর্থাৎ ডেলিভারির সময় যদি বলে লং ডেলিভারি
সময় অনেকক্ষণ ধরে ব্যথা হচ্ছে, যদি অনেকক্ষণ ধরে ব্যথা হয় এবং ঠিক করে যে খুব আর্নিকা একক মেডিসিন, মানে জোরে 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 সিংহের মতো, রাগে সিংহের মতো, ক্ষেত্রে কিন্তু আর্নিকা দেখেন একক মেডিসিন। ডেলিভারির সময় যদি অনেকক্ষণ ধরে যদি, তাহলে কিন্তু আমরা চিন্তা করবো। অর্থাৎ ডেলিভারি ডিউরিং, দেখেন আমি ডেলিভারি আফটার সব ক্ষেত্রে কিন্তু আর্নিকা আমরা পজিশন অর্থাৎ ফিটাস মোশন অফ ফিটাস and vomiting from the motion. ফিটাস আমাদের কাছে পেশেন্ট এসে বলে, ডাক্তার সাহেব আমার বাচ্চাটা নড়াচড়া করে জানেন না, এত নড়াচড়া করে, এই খালি বমি বমি ভাব আর খালি বমি হয় নড়াচড়ার কারণে। যদি কোনো পেশেন্ট যদি প্রেগনেন্সি পিরিয়ডে যদি আমাদের হয় আর বমি হয়, এই যে এই লক্ষ্য কিন্তু দেখেন আর্নিকা হচ্ছে একক মেডিসিন। আর একটা ক্ষেত্রে আমরা ইউজ করি যে দেখ ফিটাস পজিশন, যে এইভাবে এই যে আড়াআড়ি এটা এটা এই যে যখন হয় অর্থাৎ ক্রস ওয়াইজ এই পজিশনে যখন থাকে, যদি কোনো অর্থাৎ ফিটাস পজিশন অ্যাবনর্মাল যদি এই পজিশনে থাকে তখন কিন্তু প্রচ্ছাও হয়ে যাচ্ছে। আবার যদি বলে যে ডেলিভারি হওয়ার পরে থেকে আমার ফোটা ফোটা রক্ত যাচ্ছে, আবার যদি কেউ বলে যে ডেলিভারির পরের থেকে আমার তলপেটে এত ব্যথা যে আমি হাঁটতে পারি না, ইনজুরি অফ, তাহলে কিন্তু আমরা আর্নিকাকে আমরা চিন্তা করতে পারি। আমি আরেকটা স্লাইড, আমি কি আরেকটা স্লাইড দেখাতে পারি জেনারেল সিমটমের মধ্যে? জি ম্যাডাম দেখেন। একটা স্লাইড আমি দেখাই যে জাস্ট যে লক্ষণগুলো আমি বলেছিলাম, যদি আপনারা ক্লাস তো না। এক্সিলেন্ট হচ্ছে ম্যাম, আপনি বলেন। এটা দেখার দরকার নাই, এটা বলি। এই যে যেটা বলেছিলাম যে দেখেন অর্ডার এগ লাইক রোটেন, অর্থাৎ মাউথে অর্ডার এগ লাইক রোটেন, অর্থাৎ রোটেন মানে কি পচা ডিম, অর্থাৎ পচা ডিম যদি কোনো পেশেন্টের, এটা আমি কমন সিমটমের আমি একটু লক্ষণটা বলছি, যে কোনো পেশেন্টের দেখেন যদি মুখ দিয়ে যদি পচা ডিমের মতো গন্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু দেখেন আর্নিকা হচ্ছে একক মেডিসিন। আর যেটা হচ্ছে ফ্যাটিগ হয়, অর্থাৎ পরিশ্রম, অতিরিক্ত পরিশ্রমের কারণে যদি মাসকুলার উইকনেস হয়, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা আমরা চিন্তা করতে পারি। আর যদি প্যারালাইটিক, অতিরিক্ত পরিশ্রমের কারণে, আমি এটা পার্থক্য বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই স্লাইডটা বের করেছি, যে অতিরিক্ত পরিশ্রমের কারণে যদি কারো মাসুল, আমি যেটা বলতে মাসুল পেন হয়, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা ফ্রেমপাস। আর যদি প্যারালাইটিক অর্থাৎ প্যারালাইটিক কন্ডিশনের কারণে যদি মাসকুলার উইকনেস হয়, সেক্ষেত্রে কিন্তু দেখেন অ্যালুমেন, এই ক্ষেত্রে দুটো মেডিসিন। আবার ইনজুরির কারণে যদি ডেথ অ্যাপারেন্ট, মানে সে এমন আঘাত পেয়েছে যে মৃতের মতো অবস্থা, অনেক সময় আমরা দেখি যে পেশেন্ট হতে অনেক উপর থেকে পড়ে গেছে, পড়ে একবারে একদম সে মৃতের মতো হয়েছে, ডেথ অ্যাপারেন্ট, আঘাত পাস পরে তার মৃত মতো অবস্থা কন্ডিশন গ্রহণ করছে, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা একক মেডিসিন। আরেকটা দেখেন, আমার এই সিমটমটা আমার কাছে খুব মজা লেগেছে।
আনিকা পড়তে, যেটা একটা আমার খুব মজা। কারণ আমার অনেক পেশেন্টরা বলে যে ডাক্তার সাহেব দেখেন আমার বাচ্চা যেটাই পড়ে সেটাই ভুলে যায়, এই মাত্র পড়লো, পড়ার সাথে যে আমি বলি এখন কি পড়লি একটু পড়াটা বলতো, সে আর বলতে পারবে না। এই পেশেন্ট কিন্তু আমি অনেক মাদেরকে বলতেছি, এই যে মেমোরি উইকনেস অফ মেমোরি, রিড হোয়াট হি হ্যাজ জাস্ট রিড, তার মেমোরি উইকনেস অফ মেমোরি, অর্থাৎ সে এই মাত্র পড়লো, এই মাত্র পড়ার সাথে সাথে সে তার মেমোরিটা ভুলে যায়, সে মনে রাখতে পারে না, তার মেমোরিটা এতই দুর্বল। এক্ষেত্রে দেখেন আমরা আমরা ম্যাডোরিয়াম ব্যবহার করি, ম্যাডোরিয়াম এখানে সেকেন্ড হলো, আর্নিকা হচ্ছে ফার্স্ট গ্রেড, ম্যাডোরিয়াম সেকেন্ড গ্রেড, আর অ্যাসিড ফস হচ্ছে থার্ড গ্রেড মেডিসিন, আর্নিকা হচ্ছে ফার্স্ট গ্রেড মেডিসিন। আর্নিকা হচ্ছে যখন সে, যদি আমি দেখি যে তার বাচ্চাটা কোনো আঘাত পেয়েছে কিংবা সে অতিরিক্ত পড়ালেখা করে, অতিরিক্ত এই পড়ালেখার কারণে তার মাথায় আঘাত, তার ব্রেনে আঘাত লাগছে, বা কিংবা তার কোনো আঘাতের হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো মা আমাদের কাছে এই কমপ্লেন করছে, তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি এবং সেই মায়ের বাচ্চাকে রিলিফ দিতে পারি, মায়ের বাচ্চার মেমোরিকে আবার ফিরিয়ে আনতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা চরম একটা সার্থকতা। ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।